43তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আগত ইংলিশ এমসিকিউগুলোর ব্যাখ্যাসহ সমাধান পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। প্রত্যেকটি বিসিএস পরীক্ষার ইংলিশ এমসিকিউগুলোর ব্যাখ্যাসহ সমাধান আমরা নিয়মিত প্রকাশ করে থাকি। প্রত্যেকটি পর্ব যদি আপনি দেখতে পারেন তাহলে ইংরেজিতে আপনি অত্যন্ত দক্ষতা অর্জন করবেন। ব্যাখ্যাসহ বিসিএস এমসিকিউগুলোর উত্তর জানার অর্থ হলো পরবর্তীতে যখন এ ধরনের কোনো এমসিকিউ আসবে আপনি অতি সহজেই উত্তর দিতে পারবেন। সুতরাং বিসিএস ব্যাংক সহ যে কোনো চাকরি পরীক্ষার ভালো করার জন্য এই ভিডিওগুলো আপনার অত্যন্ত সহায়ক হয়ে থাকবে। তাহলে চলুন আমরা শুরু করতে যাচ্ছি 43তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আগত ইংলিশ এমসিকিউগুলোর সমাধান। প্রথম প্রশ্নটি আপনারা দেখতে পাচ্ছেন, দ্য ফ্রেজ সাইন ডাই মিনস। ফ্রেজ মানে হলো শব্দগুচ্ছ, সাইন ডাই মানে হলো অনির্দিষ্টকালের জন্য। আমরা অপশনগুলো যদি একটু দেখি, হাফ হার্টেডলি, ডাউটফুললি, ফিক্সড, আনসার্টিন। আনসার্টিন অর্থ হলো অনিশ্চিত, সুতরাং সঠিক উত্তর আনসার্টিন। কোশ্চেন 1 রাইট অ্যান্সার অপশন ডি। 2 নম্বর প্রশ্ন, শূন্যস্থান পূরণ করতে হবে। বার্ডস ফ্লাই ড্যাশ ইন দ্য স্কাই, র্যান্ডম, বেপরোয়া, এলোমেলো, অ্যাডজেক্টিভ এবং নাউন। তাহলে এটা এখানে ব্যবহার হবে না। অ্যাট লার্জ স্বাধীনভাবে, পাখি কিন্তু স্বাধীনভাবেই উড়ে বেড়ায়। অ্যাট এ স্টিচ এটা কোনো যুক্তিসঙ্গত কোনো ফ্রেজ নয়, অ্যাট এ স্ট্রেচ হতে পারত, তাহলে একটানা, যদিও সেটা সম্ভব নয়। একটানা পাখি উড়ে না, বিশ্রাম নেয়, খাবার খেতে হয়, অনেক কিছুর ব্যাপার স্যাপার আছে। আর লং এটা মোটেও মানানসই নয়, সুতরাং রাইট অ্যান্সার অপশন বি, অ্যাট লার্জ। মুক্তভাবে স্বাধীনভাবে পাখি আকাশে উড়ে। হু ইজ দ্য অথর অফ জেন এয়ার? জেন এয়ার উপন্যাসের লেখক হলেন শার্লট ব্রন্টি। তিনি একজন ইংলিশ নোবেলিস্ট এবং পোয়েট। 1816 সালে তার জন্ম এবং 1855 সালে তার মৃত্যু। কোশ্চেন 4, দ্য মোস্ট ফেমাস রোমান্টিক পোয়েট অফ ইংলিশ লিটারেচার ইজ। আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের নাম শুনেছি, যার হাত ধরেই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এস.টি. কলেরিজ তারা দুজনে মিলে একটি বই লিখেছিলেন, লিরিক্যাল বালাদ, 1798 সালে। তার মাধ্যমেই কিন্তু রোমান্টিক পিরিয়ডের সূচনা হয়েছিল। সুতরাং মোস্ট ফেমাস রোমান্টিক পোয়েট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকেই বেছে নিতে হবে। তাই রাইট অ্যান্সার অপশন সি। আইডেন্টিফাই দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড ম্যাগনানিমাস। ম্যাগনানিমাস মানে হলো উদার, জেনারাস শব্দের অর্থ কিন্তু উদার, সুতরাং রাইট অ্যান্সার অপশন বি। হুইচ জেন্ডার ইজ দ্য ওয়ার্ড অরফান? অরফান মানে হলো এতিম, ছেলে মেয়ে উভয়কেই বোঝায়, সুতরাং এটি একটি কমন জেন্ডার। আর নিউটার জেন্ডার হলো প্রাণহীন জিনিস হলে সেটা নিউটার জেন্ডার হয়ে থাকে, বস্তুবাচক জিনিস হলে, ইনঅ্যানিমেট জিনিস হলে সেটা নিউটার জেন্ডার হয়ে থাকে। যেহেতু অরফান অ্যানিমেট, প্রাণ আছে, সুতরাং এটি একটি কমন জেন্ডার, ছেলে মেয়ে উভয়কে যেহেতু এটা বোঝায়। কোশ্চেন 7, হু রোড দ্য প্লে দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড? কে লিখেছেন? উইলিয়াম কনগ্রিভ 1700 সালে এটা লিখেছেন, সুতরাং রাইট অ্যান্সার অপশন বি। কোশ্চেন 8, বেটার টু রেইন ইন হেল দেন সার্ভ ইন হেভেন, হু রোড দিস? জন মিল্টন প্যারাডাইজ লস্টের জন্য বিখ্যাত হয়ে আছেন, অমর হয়ে আছেন। এই বইটি 12টি খণ্ডে বিভক্ত, প্রথম খণ্ডেই কিন্তু এই লাইনগুলো রয়েছে। বেটার টু রেইন ইন হেল, নরকে বসে রাজত্ব করা ভালো স্বর্গে বসে দাসত্ব করার চাইতেও। শয়তান এটা বলেছিল, তাকে হেভেন থেকে বিতাড়িত করার পর নরকে যখন আবিষ্কার করলো তখন সে এই উক্তিটা করেছিল। তাহলে সঠিক উত্তর হবে অপশন সি, জন মিল্টন। প্যারাডাইজ লস্ট হলো তার মাস্টারপিস, তার বিখ্যাত কর্ম। হু ইজ নট অ্যান আইরিশ রাইটার? আমরা একটু অপশনগুলো দেখি, কে আইরিশ রাইটার নয়। অস্কার ওয়াইল্ড, তিনি কিন্তু আইরিশ পোয়েট অ্যান্ড প্লেরাইট। 1854 সালে জন্ম, 1900 সালে মৃত্যু। জেমস জয়েস, আইরিশ নোবেলিস্ট, শর্ট স্টোরি রাইটার, পোয়েট, টিচার, লিটারেরি ক্রিটিক।
তার জন্ম 1882 সালে, মৃত্যু 1941 সালে। জনাথন সুইফট, তিনি একজন অ্যাংলো আইরিশ স্যাটারিস্ট, 1667 সালে যার জন্ম, মৃত্যু হলো 1745 সালে। D.H. লরেন্স, ডেভিড হারবার্ট লরেন্স, তার জন্ম কিন্তু ইংল্যান্ডে, সুতরাং তিনি কিন্তু আইরিশ নয়। তাহলে সর্বশেষ অপশনটি কিন্তু সঠিক উত্তর, D.H. লরেন্স। Question 10. A herd of cattle is passing. Underlined word is an. সমষ্টিবাচক শব্দকে কালেকটিভ নাউন বলা হয়। হার্ড যখন বলা হয়েছে তখন একটি দলকে বোঝানো হয়েছে, এ গ্রুপ অফ থিংসকে বোঝানো হয়েছে, সুতরাং রাইট অ্যান্সার হবে অপশন সি। হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ ওয়ার্ড পিপুল? পিপুল, পপুলাস, এটার সাথে কিন্তু মানুষের সম্পর্ক রয়েছে, সুতরাং রাইট অ্যান্সার অপশন এতেই পেয়ে গেছি আমরা। কোশ্চেন 11, রাইট অ্যান্সার অপশন এ। A speech full of too many words is big speech, maiden speech, a verbose speech. Question C. Question 12, right answer option C. Who is the poet of the poem Ozymandias? কবিতাটি 1818 সালে লেখা হয়েছে। পার্সিবেশ শেলি অর্থাৎ পিবি শেলি কিন্তু এটা লিখেছেন, সুতরাং রাইট অ্যান্সার অপশন এ। Question 14, Moby Dick, a novel was written by হারমান মেলভিল। এটি লেখা হয়েছে 1851 সালে। তিনি একজন আমেরিকান লেখক। Question 15, if winter comes can spring be far behind? Who wrote this? কে লিখেছেন এটা? এটা লিখেছেন পি.বি. শেলি, পার্সিবেশ শেলি। এই ভার্সটি নেওয়া হয়েছে অড টু দ্য ওয়েস্ট উইন্ড নামক কবিতা থেকে। পার্সিবেশ শেলি 1792 সালে জন্মগ্রহণ করেছেন, 1822 সালে মৃত্যুবরণ করেছেন। খুবই অল্প দিন বেঁচে ছিলেন, মাত্র 30 বছর তার জীবনীকাল। তিনি একজন অ্যাথিস্ট ছিলেন, নাস্তিক ছিলেন, অ্যানার্কিস্ট ছিলেন, অর্থাৎ যিনি মনে করেন কোনো আইন থাকার প্রয়োজন নেই, কোনো শাসক থাকার প্রয়োজন নেই। ও হেনরি ওয়াজ ফ্রম আমেরিকা। তার পুরো নাম হলো উইলিয়াম সিডনি পর্টার, এটা তার নিকনেম বা পেন নেম। যিনি জন্মগ্রহণ করেছেন 1862 সালে, মৃত্যুবরণ করেছেন 1910 সালে। Question 17, he contemplated marrying his cousin. Here marrying is contemplate, এটি একটি ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট প্রয়োজন হয়, আর অবজেক্ট হিসেবে নাউন প্রোনাউন ব্যবহার করতে হয়, সুতরাং এটি নাউন হয়ে গেছে। ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে নাউন তৈরি হলে তাকে জিরান্ট বলা হয়ে থাকে। রাইট অ্যান্সার অপশন বি। নো সেকেন্ড ট্রয় ইজ, এটা একটি কবিতা, 12 লাইনের একটি কবিতা, লিখেছেন উইলিয়াম বাটলার ইয়েটস। হু ইজ নট এ মডার্ন পোয়েট? কে মডার্ন পোয়েট নয়? তার আগে আমাদেরকে জানতে হবে মডার্ন পিরিয়ড সম্পর্কে, মডার্ন এজ সম্পর্কে আমাদের জানতে হবে। 1901 থেকে 1939 সালকে মডার্ন পিরিয়ড বলা হয়ে থাকে। তাহলে আমাদের এখন বের করতে হবে তাদের জীবনীকাল, তাহলেই কিন্তু আমরা অতি সহজেই বের করে ফেলতে পারবো কে মডার্ন পোয়েট নয়। উইলিয়াম বাটলার ইয়েটস 1865 সালে জন্ম, 1939 সালে মৃত্যু। W.H. অর্ডেন 1907 সালে জন্ম, 1973 সালে মৃত্যু। জন কিটস 1795 সালে জন্ম, 1821 সালে মৃত্যু। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মডার্ন পিরিয়ডের অনেক আগে জন কিটস জন্মগ্রহণ করেছিলেন এবং মৃত্যুবরণ করেছেন। সঠিক উত্তর অপশন সি। এছাড়া রয়েছে টি.এস. ইলিয়ট, যার জন্ম হলো 1888 সালে, মৃত্যু হলো 1965 সালে। অর্থাৎ 1901 থেকে 1939 সালের এই সময়ে যারা লেখালেখি করেছেন তারাই কিন্তু মডার্ন রাইটার। আর কবিতা যদি লিখে থাকেন তাহলে নিশ্চয়ই তিনি মডার্ন পোয়েট। হু ইজ দ্য অথর অফ দ্য নোবেল দ্য গড অফ স্মল থিংস? এটি লিখেছেন অরুন্ধতী রয়। এ ফ্যামিলি ড্রামা নোবেল রিটেন বাই ইন্ডিয়ান রাইটার। এটি তার প্রথম উপন্যাস।
হুইচ অফ দ্য ফলোইং নোভেলস ইজ নট রিটেন বাই অ্যান ইংলিশ রাইটার, নিচের কোন উপন্যাসটি ইংলিশ রাইটার লেখেননি, অর্থাৎ ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছেন এমন লেখক নয় তিনি। প্যাসেজ টু ইন্ডিয়া 1924 সালে লেখা হয়েছে, ইংলিশ অথর E.M. ফস্টার এটা লিখেছেন। সানস অ্যান্ড লাভার্স এটা 1913 সালের একটি উপন্যাস, লিখেছেন ইংলিশ রাইটার D.H. লরেন্স। 100 ইয়ার্স অফ সলিটিউড এটা লেখা হয়েছে 1967 সালে, কলম্বিয়ান অথর গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। তাহলে কিন্তু আমরা ইতিমধ্যে সঠিক উত্তরটি পেয়ে গেছি। এছাড়া প্রাইড অ্যান্ড প্রিজুডিস এটা লিখেছেন জেন অস্টিন, 1813 সালে লেখা হয়েছে, তিনি একজন ইংলিশ নোবেলিস্ট ছিলেন। কোশ্চেন 22, হোয়ার ইজ দ্য সেটিং অফ দ্য প্লে হ্যামলেট? হ্যামলেট উইলিয়াম শেক্সপিয়ারের লেখা প্লে, এই সেটিংটা রয়েছে ডেনমার্কে। এলসিনোর্স ক্যাসেল এটা হয়েছে, যেটা ডেনমার্কে অবস্থিত, সুতরাং রাইট অ্যান্সার অপশন ডি। কোশ্চেন 23, দ্য ওয়ার্ড টু জেনিউফ্ল্যাক্ট মিন্স, নতজানু হওয়া, কর্নিশ করা, সুতরাং সঠিক উত্তর হবে অপশন সি, টু ব্যান্ড দ্য নি। কোশ্চেন 24, fill in the blank, she went to New Market on foot, on feet, by foot, by walking। যাই হোক, অন ফুট হবে, পায়ে হেঁটে বোঝাতে অন ফুট ব্যবহার করা হয়। আইডেন্টিফাই দ্য ওয়ার্ড হুইচ ইজ স্পেলড ইনকারেক্টলি, ফ্লাকচুয়েশন, রিমিশন, অকেশন বানানটি কিন্তু ভুল রয়েছে, ডাবল সি হবে, ডাবল এস নয়, সুতরাং রাইট অ্যান্সার অপশন সি। কোশ্চেন 26, চেঞ্জ দ্য ভয়েস, নোবডি ট্রাস্টস এ ট্রেইটর। এ ট্রেইটর সাবজেক্ট হয়ে যাবে, এখানে সাবজেক্ট হলো নোবডি, ভার্ব হলো ট্রাস্ট, অবজেক্ট হলো এ ট্রেইটর। এ ট্রেইটর সামনে আসবে এবং আমরা দেখতে পাচ্ছি এ, বি এবং ডিতে সেটা রয়েছে। প্রথম অপশনটি আমরা যদি বিবেচনা করি, এ ট্রেইটর ইজ ট্রাস্টেড, তাহলে কিন্তু অর্থ সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে, তাই এটি নেওয়া গেল না। দ্বিতীয় অপশনটি যদি আমরা চিন্তা করি, এ ট্রেইটর শুড নট বি, এখানে কিন্তু কোনো শুড নেই, এখানে শুড আছে, তাই এই অপশনটিও নেওয়া গেল না। এভরিবডি এটা তো হবেই না। এ ট্রেইটর ইজ নট ট্রাস্টেড বাই এনিবডি, নট এনিবডি তার মানেই হলো নোবডি, সুতরাং সঠিক উত্তর পেয়ে গেছি আমরা অপশন ডিতে। রাইট ফর্ম অফ ভার্ব, ইট ইজ হাই টাইম উই অ্যাক্ট অন দ্য ম্যাটার। ইট ইজ হাই টাইমের পর সাবজেক্ট বসে, ভার্বের পাস্ট ফর্ম বসে, সুতরাং দেখতে পাচ্ছি সেই উত্তরটি রয়েছে অপশন বিতে। কোশ্চেন 28, হোয়াট ইজ দ্য নাউন ফ্রম দ্য ওয়ার্ড লাফ? লাফের নাউন হলো লাফটার, এগুলো মনে রাখতে হবে। হোয়াট কাইন্ড অফ প্লে ইজ জুলিয়াস সিজার? এটি একটি হিস্টোরিক্যাল প্লে, সুতরাং রাইট অ্যান্সার হবে অপশন ডি। ডু ইউ হ্যাভ এনি মানি? অন ইউ, উইথ ইউ, এখানে অন রয়েছে বিদায় সঠিক উত্তর হবে অন। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম? বিপরীতার্থক শব্দ ডিফরমেশন। ডিফরমেশন মানে হলো অঙ্গ বিকৃতি, ডিস্টরশন, কন্টরশন, ডিসফিগারমেন্ট, সবগুলোই কিন্তু সমার্থক তার। হোলনেস, সম্পূর্ণ একটা জিনিস, সুতরাং দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ওয়ার্ডস ইনস্ক্রাইবড অন এ টুম ইজ অ্যান এপিটাফ। ডেড পারসন সম্পর্কে কিছু লেখা থাকে কোনো পাথরের উপর, সেটাকে এপিটাফ বলা হয়ে থাকে। ডগ ডেইস, এটি একটি বাগধারা যার অর্থ হলো অত্যন্ত গরম আবহাওয়া, সুতরাং রাইট অ্যান্সার হবে অপশন এ। উইলিয়াম ব্ল্যাক একাধারে একজন পোয়েট ছিলেন এবং পেইন্টার ছিলেন, সুতরাং রাইট অ্যান্সার অপশন সি। 35, দ্য গার্ল বাস্ট আউট টিয়ার্স। দি গার্ল বাস্ট ইন্টু টিয়ার্স। বাস্ট ইন্টু একটি জনপ্রিয় ফ্রেজ এবং বাস্ট ইন্টু টিয়ার্স, এই তিনটি ওয়ার্ড একসাথে প্রচুর দেখা যায়, সুতরাং রাইট অ্যান্সার অপশন বি। এই ছিল 43তম BCS প্রিলিমিনারি পরীক্ষা আগত ইংলিশ MCQগুলোর সমাধান। আশা করি এই সমাধানগুলো আপনাদের অনেক কাজে লাগবে পরবর্তী যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় ইংরেজিতে ভালো করার জন্য।
চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তীতে আমরা কোনো ভিডিও আপলোড দিলে আপনার কাছে স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যায়। আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে, সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।